নতুন বউ বউ এসেছে শ্বশুর বাড়িতে। শ্বশুর রতন ঘোষ এবং শাশুড়ি অঞ্জু ঘোষ তাকে বরণ করে নিচ্ছে। নীল ও মৌ ভালোবেসে বিয়ে করেছে। মৌ ভাবছে কি সুন্দর একটা পরিবারে এসেছি, আমার শাশুড়িও নিশ্চয়ই অনেক ভালো, কি সুন্দর হাসি মুখে আমাকে বরণ করে নিচ্ছে। তারপর সেও তার স্বামী তার শ্বশুর শাশুড়িকে সালাম করলো, তার স্বামী তাকে ভেতরে যেতে বলল। তারা দুজন এগিয়ে গেল। রতন ঘোষ হাসি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু অঞ্জু ঘোষের মুখের হাসিটা বদলে অন্য এক চেহারা দেখা দিল, যেখানে কিছুটা ঘৃণা স্পষ্ট। পরের দিন সকালে নতুন বউ রান্নাঘরে উৎসাহ নিয়ে রান্না করছে। শাশুড়ি এসে তাকে দেখে বলল, বৌমা একটু লবণ কম দাও তরকারিতে, আসলে আমাদের পরিবারের সবাই একটু কম লবণ খেতে পছন্দ করে। মৌ শান্ত স্বরে বলল, আচ্ছা ঠিক আছে মা। বিকেল বেলা অঞ্জু ঘোষ লক্ষ্য করলো মৌ ঘরের কাজে একটু ধীরে চলছে। মেয়েটা ঘর ঝাড়ু দিচ্ছে। তিনি ভাবলেন, এই তো সুযোগ পেয়েছি, এখন গিয়ে মজা দেখাচ্ছি। তিনি কাছে গিয়ে বললেন, এই মেয়ে, এত আস্তে আস্তে কাজ করো কেন তুমি? বাপের বাড়ি থেকে কিছু শিখে আসনি নাকি? আমি তো সবকিছুই করছি, আবারও মুখে মুখে কথা বলছো। তুমি করছো না আমি তো বলিনি, তুমি সবকিছুই করো, কিন্তু অনেক ধীরে। আমাদের বাসায় থাকতে হলে এভাবে করা যাবে না, এটা আমার সংসার, আমার সংসারে আমার নিয়মেই চলতে হবে। কথাগুলো বলে তিনি চলে গেলেন। শাশুড়ি রুক্ষ কথাগুলো মৌয়ের মনে কিছুটা দাগ কাটলো। দুদিন পর মৌ একদিন খাবার টেবিল মুছছে। এমন সময় তার শাশুড়ি কিছু শাড়ি এনে তার মুখে ছুঁড়ে মেরে বলল, এই মেয়ে, এগুলো ধুয়ে ফেলবে। এগুলো ধোয়া শেষ হলে চট করে রান্নাটা শেষ করে খাবার দেবে দুটোর মধ্যে। তোমার শ্বশুরের ঔষধ আছে জানো তো। তারপর সবার খাওয়া হয়ে গেলে সবকিছু ধুয়ে মুছে রেখে বিকেলের নাস্তার জন্য সব রেডি করবে। ফ্যান ছেড়ে সোফায় বসে থাকতে যদি দেখি তাহলে কিন্তু মুশকিল হবে। তার শাশুড়ি মুখ ভেঙিয়ে চলে গেল। বেচারি মনে মনে ভাবতে লাগলো, তার শাশুড়ি তার সাথে এমন আচরণ করছে বিয়ের পর থেকে, যেন তার সাথে অনেক দিনের শত্রুতা। ছোটবেলা থেকে সে তার মাকে দেখেনি, মায়ের আদর কেমন সে জানে না। প্রথম দিন শাশুড়িকে দেখে মনে হয়েছিল তিনি তার মায়ের জায়গাটা নিতে পারেন, হয়তো মায়ের মতো তাকে আদর সোহাগ দিয়ে আগলে রাখবেন। কিন্তু তিনি এমন কেন আচরণ করছেন সেটা মুখ কিছুতেই বুঝতে পারছে না। বুঝি তার ভাগ্যটাই খারাপ। তার চোখের কোণে দুফোঁটা জল এলো, সেটা মুছে সে আবারও কাজ করতে লাগলো। সন্ধ্যাবেলায় বিছানায় বসে আছে মোবাইল নিয়ে নীল, তার সামনে বিছানার উপর কাপড় ভাঁজ করছে দাঁড়িয়ে মৌ। এমন সময় তার শাশুড়ি এসে বলল, কি রে খোকা, কাকে বিয়ে করে নিয়ে আসলি? এই মেয়ে তো ঘরের কাজকর্ম কিছুই করে না, আর যা করে সবকিছু ধীরে ধীরে, এমন ভাবে করে যেন আরেকটা কাজ করতে না হয়। আমাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, আর কিছু বললেই মুখে মুখে কথা বলে। আমি তো আগেই বলেছিলাম এই মেয়েটাকে বিয়ে করার দরকার নেই। জানি না তোকে কি তাবিজ করেছে, তোর তো মেয়েটার কোনো দোষই চোখে পড়ছে না দেখলাম। মা, ও নতুন এসেছে, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, একটু সময় দাও ওকে। এখনো তো মাত্র এক সপ্তাহ হলো। আমি জানতাম তুই বউয়ের পক্ষে সাফাই দিবি। তারপর তিনি নাকে কান্না কেঁদে বললেন, সবাই ঠিকই বলেছে, ছেলেরা বিয়ের পরে বউয়ের কথা শুনে চলে, মায়ের কথা আর বিশ্বাস করে না, মায়ের কথা শোনে না, মাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমার কপালটাই খারাপ। নীল উঠে মায়ের পাশে দাঁড়িয়ে বলল, মা, তুমি আমাকে ভুল বোঝো না, আমি তোমার সব কথা বিশ্বাস করেছি, শুধু ওকে একটু সময় দাও। আমি ওকে অনেকদিন ধরে চিনি, ও এরকম মেয়ে নয়। আহা ভগবান, আমার মরণ হয় না কেন? কথাটা বলে এই ন্যাকা কান্না করে তিনি চলে গেলেন। নীল লক্ষ্য করলো মৌয়ের চোখে জল। সে মৌয়ের কাছে গেল। মৌ তার দিকে ফিরে বলল, বিশ্বাস করো, আমি ঘরে সব কাজকর্ম করি, মা আমাকে এক সেকেন্ডের জন্য বসতে দেয় না, আমাকে সব সময় নজরদারিতে রাখে, আমি সেটা বুঝতে পারি। তারপরেও আমি উনার সব কথা শুনে সব কাজ করি, আমার জন্য যেন কোনো সমস্যা না হয় এই পরিবারের, সেটা খেয়াল রাখি। কেন আমার সাথে মা এমন করে আমি বুঝতে পারি না। নীল তাকে জড়িয়ে ধরলো। মৌ কান্না করছে। নীল নিজেও বুঝতে পারছে না তার মা কেন এমন আচরণ করছে। সে ভালোবেসে মৌকে বিয়ে করেছে, যেটার বিপক্ষে ছিল তার মা, কারণ মৌ সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। কিন্তু বিয়ের দুদিন আগে তো তিনি সব মেনে নিয়েছিলেন, তাহলে কেন এখন এমন হচ্ছে? পরের দিন সকালে অফিসে কাজ করছে নীল। এমন সময় তার মোবাইলে কল আসলো। সেই কলটা রিসিভ করতেই তার বাবা বলল, নীল বাবা, তুই তাড়াতাড়ি হাসপাতালে চলে আয়। হাসপাতালে কেন বাবা, কি হয়েছে আমাকে বলো। সকালে আমি আর তোর মা বাজার করতে বেরিয়েছিলাম, হঠাৎ পেছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা মারে, আমি সামান্য ব্যথা পেয়েছি, কিন্তু তোর মার অবস্থা ভালো না। তুই আমাদের বাসার পাশে আশা হসপিটালে চলে আয় তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি আসছি। নীল তাড়াহুড়ো করে বের হয়ে গেল। হাসপাতালে ঢুকতেই সে দেখলো তার বাবা একজন ডাক্তারের সাথে কথা বলছে। সে কাছে গিয়ে শুনলো ডাক্তার সাহেব বলছেন আরো 3 ব্যাগ রক্তের দরকার আছে, অলরেডি আমরা 2 ব্যাগ দিয়ে দিয়েছি। অনেক বেশি রক্তক্ষরণ হয়েছে উনার অবস্থা সিরিয়াস, তবে রক্ত ম্যানেজ করতে সময় লেগে যাবে। সেই ক্ষেত্রে আপনারা যদি নিজেরা কেউ ডোনার হতে পারেন তাহলে কিছুটা তাড়াতাড়ি হবে। নীল বলল, আমি রক্ত দেব। ডাক্তার বলল, আপনার রক্তের গ্রুপ কি? এবি নেগেটিভ। না, এটা খুব রিয়ার রক্ত, কোথাও পাওয়া যাচ্ছে না, এটা ডোনার ম্যানেজ করেন আপনারা। নতুন ঘোষ বলল, বাবা আমিও তো দিতে পারছি না, এখন কি হবে? ঠিক তখনই মৌ সেখানে দৌড়ে এসে বলল, আমি দেব রক্ত, আমার এবি নেগেটিভ। ডাক্তার বলল, তাহলে জলদি আমার সাথে আসেন। 3 দিন পর অঞ্জু ঘোষের জ্ঞান ফিরল। চোখ মেলে দেখলো তার পাশে দাঁড়িয়ে আছে ডাক্তার, আর তার পাশে ছেলে, তার স্বামী ও তার পুত্রবধূ। সে ওঠার চেষ্টা করলো কিন্তু পারল না। ডাক্তার সাহেব বললেন, এখনই তাড়াহুড়ো করে ওঠার দরকার নেই, আগে রেস্ট করেন, শরীরটা এখনো দুর্বল আপনার। তারপর তিনি রতন ঘোষের দিকে উদ্দেশ্য করে বললেন, আমরা তো হাল ছেড়ে দিয়েছিলাম, এই গ্রুপের রক্ত ম্যানেজ করা খুব রেয়ার,
আশেপাশের ব্লাড ব্যাংকে খোঁজ নিয়েছিলাম, তারাও নেই বলেছিল। সেই সময় যদি উনি রক্ত না দিত তাহলে হয়তো আমাদের কিছুই করার থাকতো না। ডাক্তার সাহেব চলে গেলে অঞ্জু ঘোষ তার স্বামীকে জিজ্ঞেস করলো, আমাকে কে রক্ত দিয়েছে? তোমার পুত্রবধূ, আমাদের ঘরের লক্ষ্মী তোমাকে বাঁচিয়েছে। কথাটা শুনে অঞ্জু ঘোষ কিছুটা স্তম্ভিত হয়ে গেলেন, তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো। সে কোন রকম উঠে বসে বলল, মারে তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর উপরে অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি, আমাকে তুই মাফ করে দিস। বাবা তুই ওকে বল না আমাকে ক্ষমা করে দিতে, আমি যে ওর সাথে অনেক পাশবিক আচরণ করেছি। মৌ বলল, মা আপনি এত অশান্ত হবেন না, আমি কিছু মনে করিনি। ছোটবেলা থেকে মাকে চোখে দেখিনি, যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিন থেকে আপনাকে মা বলে জেনেছি। আপনার আশীর্বাদের হাত সবসময় আমার মাথায় রাখবেন, তাহলেই হবে। অঞ্জু ঘোষ দুহাতে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে আশীর্বাদ করে দিলেন মন ভরে। তারপর সবাই নিজেদের মধ্যে কথা বলতে লাগলেন। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি আমাদের শেখায় পারিবারিক সম্পর্কের মধ্যে বিশ্বাস ও সহানুভূতি থাকা কতটা গুরুত্বপূর্ণ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। নতুন গল্পের জন্য অপেক্ষা করুন আগামীকাল পর্যন্ত। গল্পটি রচনায় অভিক।